আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, কথায় আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ আপনি যখনই কোনো ক্ষমতা পাবেন, সেই ক্ষমতাকে যদি অপব্যবহার করেন, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার সেই ফলাফল এই দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। অর্থাৎ আমরা বলতেছি, আজকে যে নিউজটি করতেছি সেটা হয়েছে অন্তর্বর্তী যে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, তাকে ঘিরে। দেখেন সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথম দিতেছি। দেখেন, দৈনিক ইত্তেফাকে লিখেছে, বদলি বাণিজ্যে শত কোটি টাকার অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন। দেখেন, অর্থাৎ আমরা সাধু মনে করি সবাইকে, আসলে কে কতটা সাধু বা কে কতটা কদু এটা কিন্তু বোঝা যায় তার কর্মে, তার ভাষায়, তার চলাফেরায়। আসুন, দৈনিক ইত্তেফাকে কী লিখেছে আপনাদের সাথে সেটা শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। অবৈধ প্রক্রিয়ায় সাব রেজিস্ট্রারদের ব্যাপক বদলির মাধ্যমে শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করা হয়েছে। বুধবার ৮ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এই আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ৮ মাসের সাব রেজিস্ট্রার বদলি ঘুষ লেনদেনের শত কোটির শিরোনাম প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে সংযুক্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে মাত্র ৮ মাসে আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রারদের বদলি কেন্দ্র করে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, এ সময় বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে অধিকাংশ বদলি সম্পন্ন হয়েছে। তথ্য অনুযায়ী অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত সময়ে নিবন্ধন অধিদপ্তরের 403 জন সাব রেজিস্ট্রারদের মধ্যে অত্যন্ত 282 জনকে বদলি করা হয়। এর মধ্যে প্রায় 200 জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থল নিশ্চিত করেন। প্রত্যেকের কাছ থেকে গড়ে 50 থেকে 60 লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিধিমালা অনুযায়ী এ, বি ও সি গ্রেডের কর্মকর্তাদের একই গ্রেডের কার্যালয়ে পদায়ন করার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি, বরং ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ঘুষ দিতে অস্বীকৃতি জানানো কর্মকর্তাদের নিম্ন গ্রেডে বদলি বা একাধিকবার স্থানান্তরের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়েছে। এমনও অভিযোগ পাওয়া গেছে যে কোনো কর্মকর্তাকে যোগদানের আগের দিনই পুনরায় অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে গত বছরের 1 জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি জারি করে জানায়, বদলি ও পদায়নের কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে অভিযোগ অনুযায়ী এই সতর্কতা জারির আগেই অধিকাংশ অনিয়ম সংঘটিত হয় এবং পরবর্তীতে আর কোনো বদলির আদেশ দেওয়া হয়নি। দেখেন, এখন আইন উপদেষ্টা আপনারা জানেন যে আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক ছিলেন। যাই হোক, যখন ছাত্র জনতা মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থান করায়, অর্থাৎ যখন তিনি ইন্ডিয়া চলে যায় ছাত্র জনতার ভয়ে জীবন রক্ষার্থে, তারপরেই কিন্তু একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসেই সর্বপ্রথম কাজ করে তার যে কেস ছিল সেটাকে মানে তার বিরুদ্ধে যে মামলা ছিল সেটাকে একদম খারিজ করে ফেলে। 2, আপনারা জানেন যে তার
গ্রাম ব্যাংকের নামে শত হাজার কোটি টাকার যে মামলা ছিল সেটাও নিষ্পত্তি করে ফেলে, খারিজ করে ফেলে। কথা আছে যে লাভে মানুষ লোহার বোঝা টানে, আর অলাভে মানুষ তুলার বোঝাও কেউ নিতে চায় না। এটা কিন্তু বাস্তব কথা। দেখবেন আপনি লাভ ছাড়া আপনি কিন্তু কিছু করবেন না, করতে চাইবেন না, কারণ আপনার সেখানে লাভ নেই। আপনি কেন করবেন? এটা তো স্বাভাবিক। যেমন আমরা একটা কোম্পানিতে চাকরি করি, কেন করি? আমার লাভ কী? আমার লাভ হয়েছে আমি বেতন পাই, সেই বেতন দিয়ে আমি ফ্যামিলি নিয়ে চলি, আমার বাচ্চা কাচ্চা বা বাপ মা বা ভাই বোন সবাইকে নিয়ে চলি, এটাই নাকি? এখন আমাকে যদি কোম্পানি বেতন না দেয়, তাহলে আমি তো চাকরি করার প্রশ্ন আসে না। আমি চাকরি কেন করবো আমাকে যদি বেতন না দেয়? আমার তো পেট আছে। যাই হোক, এখন আমি যে চাকরিটা করি, আমাকে যে কোম্পানি যে বেতনটা দেয়, ওটি আমার হালাল। এর বাইরে যেটা আমি ইনকাম করতে যাব, যেমন আমি অন্য কোনো উপায়ে যেমন ওভারটাইমটা করলে সেটাও আমার হালাল হবে, যদি ওভারটাইম এক্সট্রা ওভারটাইম করি। কিন্তু আর যদি অন্য কিছু করি, যেমন সাপোজ আমি বোঝাই, যেমন একটা কী দ্বারা দেবে, যেমন আমি একটা মোবাইল কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে? আমি এই মোবাইলটার দাম আমার কোম্পানি দিয়েছে, মনে করেন মোবাইলটার দাম সাপোজ 15,000 রাখতে বলেছে। এখন এটাকে আমি যদি কাস্টমারকে বুঝিয়ে, ভালোভাবে বুঝে সুন্দর করে যদি আমি মনে করেন 16,000 টাকা করে রাখি, যেমন, তাহলে সেটা কিন্তু আমার হারাম হবে। কেন হারাম হবে? কারণ ওই মোবাইলটা আমার না, ও মোবাইলটা হয়েছে কোম্পানির। যাই হোক, এবং কোম্পানি আমার ব্যস্ত বলছে 15,000 টাকা। আমি কোম্পানির একজন কর্মকর্তা বা আমি চাকরিজীবী। এখন আমি 15,000 টাকার যদি বেশি সেটা কিন্তু ঠিক হবে না। যদি কোম্পানিতে আমার নামে কোনো কমপ্লেন যায়, তখন আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। অ্যাকশন নেবে কি, হয়তো চাকরিচ্যুত করবে। আর যদি অ্যাকশন তারা না টের পায়, তখন কিন্তু আমি ওটা খেতেই পারবো, মানে খাইতে খাইতে ওটা আমার কিন্তু একটা ঘুষ হয়ে যাবে, যেটা আমি বুঝি। যাই হোক, আরও এরকমের অনেক কিছু উদাহরণ আছে। যেমন আমি 100 গাড়ি দিলাম, প্রত্যেকটা গাড়ি থেকে ভাই আমার গাড়িটা একটু আগে দিয়েন, আপনাকে 500 টাকা দেবো বা 200 বা 100 টাকা দেবো। যাই হোক, সেটা যদি আমি ওই টাকাটা নেই, তাকে আগে দেই, সেটাও কিন্তু আসলে আমার টাকাটা হালাল হবে না। যাই হোক, আমার যেটা বেতন সেটাই হালাল। এবং ওভারটাইম যদি করি, আমি অতিরিক্ত পরিশ্রম করে এই কোম্পানির কাজ করে, সেটাও আমার হালাল হবে। কিন্তু বাড়তি টাকাটা আর অন্য উপায়ে, অর্থাৎ অসৎ উপায়ে যেটা ইনকাম, সেটা আর হালাল হবে না। যাই হোক, এই প্রসঙ্গটা বুঝেছি। এখন তিনি এই যে আসিফ নজরুল মানে আইন উপদেষ্টা তিনি ছিলেন, তার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে, আমরা শুনেছি অনেক। এখন এতদিন মুখ খুলিনি, কেন খুলিনি? হয়তো বা এরকম কোনো মানে একটি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যেহেতু দৈনিক ইত্তেফাকে তার নামে এটা প্রতিবেদনটা ছাপিয়েছে, তখন বুঝলাম না কথাটি আসলে তিনি, আমরা আরও শুনেছি তিনি আরও শুধু এই যে আপনার মনে করেন সাব রেজিস্ট্রারদের যে বদলি করেই ব্যাপক টাকা ইনকাম করছে তা না, আরও তার নামে আরও অনেক অনিয়ম আমরা শুনেছি। এর কাছ থেকে টাকা নিছে, ওই কোম্পানির থেকে টাকা নিছে, কোটি কোটি টাকা তিনি বানিয়ে নিয়েছে। এখন যৌতুক যে কেসটা করেছে, তাকে যদি এখন ধরে, কানটা ধরে আইন না, তার সমস্ত যে সম্পদের যদি হিসাব নেয়, তখন তিনি কী করবেন? যে আপনি এই সম্পদ কোথায় পাইছেন, কীভাবে পাইছেন? শুধু তার নামে না, তার নামে হয়তো বা নাও করতে পারে, তার স্ত্রীর নামে দেখা উচিত, তার ছেলে সন্তান, তার শ্বশুর শাশুড়ি, বেশিরভাগ শ্বশুর শাশুড়ি, বাবা মা সবগুলো যদি ব্যাংক তলব করে, দেখুন শত শত কোটি টাকার উপরে তার নামে আছে, অবশ্যই আছে। যেহেতু অভিযোগ করছে, একটা দেখবেন একটা কথা কিন্তু এমনি আসে না। আপনি যদি ভালো হন, সৎ হন, আপনার নামে যদি কেউ খারাপ কথা ছড়ায়, দেখবেন একদিন সেটা প্রমাণ হবে না আপনি খারাপ কাজ করেন নাই, আপনি সৎ এবং আপনি
অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে এই কথাগুলো বলেছে, এটা একদিন প্রমাণিত হবে। যাই হোক, আমি মনে করি যদি আসিফ নজরুল সত্যি সে শত কোটি টাকা এই যে ঘুষ নেয় যদি নিয়ে থাকে, তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তি তাকে দেওয়া হয়, যাতে তাকে এমন শাস্তি দেওয়া হয় যাতে বাংলাদেশের আর অন্য কেউ এমপি মন্ত্রী যারা আছেন কেউ যেন সাহস না পায় এই দ্বিতীয়বার এই ঘুষ নেওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।